মহাভারত এমন এক মহাকাব্য যা ভারতের প্রায় প্রতিটি মানুষকে কোনো না কোনোভাবে আকর্ষিত করেছে। আজ আমরা জানি বর্তমান মহাভারতের যা রূপ তা কোনো একজনের লেখা নয়, তা বহু শতাব্দী ধরে বহু মানুষের অবদানে গড়ে উঠেছে। কিন্তু তবুও মহাভারতের রচয়িতা বললে ভূভারতের সকলেই এক বাক্যে মেনে নেন কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসকে। ব্যাসদেব এমনভাবে সেই মহাকাব্যকে গড়ে তুললেন যে তিনি নিজেই সেই কাহিনীর এক প্রধান অংশ হয়ে উঠলেন। তিনি মহাকাব্যের দুই যুযুধান প্রতিপক্ষ পাণ্ডব কৌরবদের রক্তের উৎস, আবার একই সঙ্গে সেই মহাযুদ্ধের নিরপেক্ষ দ্রষ্টা। এখন প্রশ্ন উঠতে পারে, কিন্তু ব্যাস কি সত্যিই একজন ঐতিহাসিক মানুষ ছিলেন, নাকি বহু শতাব্দী ধরে গড়ে ওঠা এক মহাকাব্যিক পরিচয়? গণেশ কি সত্যিই তার মুখে বলা শব্দে মহাভারত লিখেছিলেন, নাকি সেই কাহিনীর আড়ালেও লুকিয়ে আছে ইতিহাসের অন্য ইঙ্গিত? আজকের ভিডিওতে আমরা পুরাণ, ইতিহাস আর যুক্তির সীমারেখা ধরে ব্যাসদেবের জীবনের সেই সব গল্প তুলে ধরব যেগুলো জানলে মহাভারতকে আবারও নতুনভাবে জানতে ইচ্ছে হবে। আসুন শুরু করা যাক ব্যাসদেবের জীবন কাহিনী। ভারতের দুই প্রাচীন মহাকাব্যের অন্যতম মহাভারত। এর রচয়িতা হিসেবে প্রচলিত নাম কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস। তিনি শুধু মহাভারতের রচয়িতা নন, বৈদিক সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ সংকলকও ছিলেন। বেদকে 4 ভাগে বিভক্ত করার কৃতিত্ব তাঁর নামে প্রচলিত। এছাড়া অষ্টাদশ মহাপুরাণ ও ব্রহ্মসূত্রও তাঁর নামে যুক্ত। মহাভারত মহাকাব্যের একটি গুরুত্বপূর্ণ চরিত্র হিসাবে তাঁকে পাওয়া যায়, আর তার মাধ্যমেই তাঁর জীবনের কিছু কিছু ঘটনা জানতে পারা যায়। বিভিন্ন পুরাণেও ব্যাসের জীবন এবং পরিবারের কিছু কিছু কথা রয়েছে, তবে ব্যাসের সঙ্গে গণেশ, ব্রহ্মা ইত্যাদি নানা পৌরাণিক চরিত্রের সংযোগের কাহিনীও যেহেতু মিশে রয়েছে, তাই ব্যাসের জীবনের অনেকখানি যে কিংবদন্তিতে ভরা তা নিয়ে সন্দেহ নেই। মহাভারতকার কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসের জন্মকাল নিয়ে সংশয় রয়েছে। আসলে মহাভারত রচনার সময়কে মাথায় রেখে যদি অনুমানের ওপর নির্ভর করে একটি জন্ম সময় নির্ধারণ করার চেষ্টা করা হয়, তাহলেও খুব সন্তোষজনক ফলাফল পাওয়া মুশকিল। আসলে কয়েকটি নির্দিষ্ট বছরের গণ্ডির মধ্যে মহাভারত রচনা সমাপ্ত হয়নি, এবং মহাভারতের রচনাকাল নিয়েও নানা মুনির নানা মত রয়েছে। কোনো কোনো গবেষক মনে করেন খ্রিস্টপূর্ব 3000 অব্দের কিছু পরে মহাভারত রচিত হয়েছিল। কেউ আবার বলেন খ্রিস্টপূর্ব 4র্থ ও 5ম শতাব্দীর মধ্যে এই মহাকাব্য রচিত হয়। তবে খ্রিস্টের জন্মের পরেও তার মধ্যে কিছু কিছু উপাদান সংযোজিত হয়েছিল। বঙ্কিমচন্দ্র আবার মনে করেন কুরুক্ষেত্র যুদ্ধের কাল খ্রিস্টপূর্ব 1530 বা 1430। অতএব মহাভারত তারপরেই রচিত হয়েছিল। রবীন্দ্রনাথের মতো অনেকেই বলেছেন মহাভারত কোনো একজন লেখকের রচনাই নয়, এটি বহুকাল ধরে বিভিন্ন মানুষের হাতে তিলে তিলে গড়ে ওঠা একটি মহাকাব্য। অতএব এত দীর্ঘ বিস্তৃত কালখণ্ডের মধ্যে বেদব্যাসের জন্মকাল নির্দিষ্ট করে বলা কঠিন। কারো কারো মতে বর্তমান তানাহি জেলার দামৌলিতে জন্মেছিলেন তিনি, যা এখন নেপালে অবস্থিত। যে গুহায় বসে ব্যাসদেব মহাভারত রচনা করেছিলেন বলে মনে করা হয়, তাও নেপালে রয়েছে। একমাত্র মহাভারতের মধ্যেই ব্যাসের একটা জন্মবৃত্তান্ত পাওয়া যায়। সেই বৃত্তান্ত অনুসারে সত্যবতী নামে এক সুন্দরী রমণী ছিলেন কৈবর্ত বংশের মেয়ে। পিতাকে সাহায্যের জন্য সেই সত্যবতী মানুষকে নদী পারাপার করে দেওয়ার কাজ করতেন। একদিন পরাশর মুনিকে যমুনা নদী পার করে দিচ্ছিলেন তিনি। সত্যবতীর রূপে মুগ্ধ পরাশর মুনি মিলনের আকাঙ্ক্ষা প্রকাশ করেন এবং তার গর্ভে নিজের উত্তরাধিকারীর জন্ম দিতে চান। সত্যবতী নিজের সতীত্ব এবং সমাজের ভয় প্রথমে যখন রাজি হতে অস্বীকার করেন, তখন পরাশর মুনি যমুনার এক নির্জন দ্বীপে লতাগুল্মের আড়ালে কুয়াশার চাদরে ঢেকে গোপন স্থান তৈরি করেন।
সেই গোপন স্থানে পরাশর মুনি এবং সত্যবতীর মিলনেই ব্যাসের জন্ম হয়। তাঁদের মিলন স্থানটি অন্ধকার হওয়ায় ব্যাসের গাত্রবর্ণ হয়েছিল শ্যামবর্ণ, এবং যেহেতু দ্বীপে জন্মগ্রহণ হয়েছিল তাঁর, সেই কারণেই ব্যাসের নাম হয়েছিল কৃষ্ণদ্বৈপায়ন। সত্যবতীর সঙ্গে সেই গোপন মিলনের পর পরাশর মুনি সত্যবতীর কুমারিত্ব ফিরিয়ে দেন এবং জেলের মেয়ে বলে সত্যবতীর গায়ে যে মাছের আঁশটে গন্ধ ছিল তা দূর করে তাকে সুগন্ধ দান করেন। পরাশর তারপর পুত্র ব্যাসকে নিয়ে চলে যান। এরপর সত্যবতীর বিবাহ হয় মহারাজা শান্তনুর সঙ্গে। সত্যবতী ও শান্তনুর দুই পুত্র চিত্রাঙ্গদ এবং বিচিত্রবীর্য দুজনেই নিঃসন্তান অবস্থায় মারা যায়। বিচিত্রবীর্য রেখে যান তাঁর দুই বিধবা স্ত্রী অম্বিকা ও অম্বালিকাকে। সত্যবতী চেয়েছিলেন তাঁর সৎপুত্র ভীষ্ম সেই দুই বিধবা রমণীকে যেন বিবাহ করেন, কিন্তু ভীষ্ম ব্রহ্মচর্যের প্রতিজ্ঞা নিয়েছিলেন বলে সেই বিবাহ করতে রাজি হননি। সেই সময় সত্যবতী নিজের গোপন সেই সম্পর্ক এবং তাঁর পুত্র ব্যাসের কথা প্রকাশ করেন এবং অম্বিকা ও অম্বালিকার গর্ভে ব্যাসের ঔরসে সন্তানের জন্মদানের পরিকল্পনা করেন। এই সময়ই নাকি কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস বেদ সংকলন করেছিলেন। মাসের পর মাস অরণ্যে তপস্যা করে কাটানোর ফলে ব্যাসের রূপ হয়ে গিয়েছিল আলুথালু এবং কুৎসিত। অম্বিকা ব্যাসের সেই বীভৎস রূপ দেখে মিলনের সময় ভয় চোখ বন্ধ করে নিয়েছিলেন। সেই কারণে তাঁদের মিলনে জন্ম নেয়া ধৃতরাষ্ট্র হয়েছিলেন অন্ধ। অন্যদিকে অম্বালিকা মিলনের সময় ব্যাসের রূপ দেখে ভয় পাণ্ডুবর্ণ হয়ে গিয়েছিলেন। তাই তাঁদের মিলনে জন্ম হয় ফ্যাকাশে দুর্বল এক সন্তানের, যার নাম পাণ্ডু। পাণ্ডুর 5 পুত্র পাণ্ডব নামে পরিচিত। যাই হোক, উক্ত দুই সন্তানের অবস্থা দেখে শঙ্কিত হয়ে ব্যাসকে অনুরোধ করেন যে সে যেন আবার অম্বিকার সাথে দেখা করে আরেকটি পুত্রের জন্ম দেয়। অম্বিকা এই কথা শুনে ভয়ে নিজে ব্যাসের কাছে না গিয়ে তাঁর এক দাসীকে পাঠিয়ে দেন। সেই দাসী ছিলেন সুস্থ, শান্ত ও সুসংগঠিত স্বভাবের। সেই দাসীর সঙ্গে ব্যাসের মিলনে যে স্বাভাবিক এক সন্তানের জন্ম হয় তার নাম বিদুর। অতএব পাণ্ডব ও কৌরবেরা আসলে কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসেরই রক্ত বহন করছেন। ব্যাসের আরও এক পুত্র ছিল, তার নাম শুক। এই শুকের জন্ম বৃত্তান্ত এবং নামকরণ নিয়েও দুটি কাহিনী প্রচলিত রয়েছে। স্কন্দ পুরাণ অনুসারে ব্যাস জাবালি ঋষির কন্যা বটিকা ওরফে পিঞ্জলাকে বিবাহ করেছিলেন। তাঁদের যে সন্তান জন্মায় সে যা শুনত তাই তোতা পাখির মতো হুবহু অনুকরণ করে বলতো। তোতার মতো এই বৈশিষ্ট্যের কারণে সেই সন্তানের নাম শুক হয়েছিল। আবার দেবী ভাগবত পুরাণ অনুসারে ঘৃতচী নামের এক অপ্সরা এক সুন্দর তোতা পাখির রূপে ব্যাসের সামনে এসে তার যৌন উত্তেজনা সৃষ্টি করেন। ফলে ব্যাসের বীর্য নিঃসারিত হয়ে কয়েকটি দণ্ডে পতিত হলে একটি সন্তানের জন্ম হয়। এই সন্তানের জন্মের পিছনে সেই তোতা পাখির ভূমিকা ছিল বলেই সন্তানটির নাম হয়েছিল শুক। ব্যাসদেবকে ভগবান বিষ্ণুর অংশ বলে বিবেচনা করা হয়ে থাকে। কথিত আছে তিনি দ্বাপর যুগে পৃথিবীতে এসেছিলেন এবং মহাবিশ্বের সমস্ত বৈদিক জ্ঞানকে লিপিবদ্ধ করে সকলের জন্য উপলব্ধ করতে চেয়েছিলেন। ব্যাসদেবের আগে বৈদিক জ্ঞান কেবলমাত্র কথ্যরূপেই বিদ্যমান ছিল। বিষ্ণু পুরাণ অনুযায়ী সত্যকে স্পষ্ট করে তুলে ধরার জন্য বিষ্ণু ব্যাসের ব্যক্তিত্ব ধরে এসে বারংবার হাজির হন। প্রতি দ্বাপর যুগেই মূলত এটি ঘটে থাকে। তাঁকে বেদব্যাস বলা হয় তার কারণ তিনি বেদের মূল সংস্করণকে 4টি ভাগে অর্থাৎ ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ ও অথর্ববেদ এই 4 ভাগে ভাগ করবার কাজ করেছিলেন। এই বিভাজনের ফলেই বেদ মানুষের পক্ষে বুঝতে পারা সহজ হয়ে গিয়েছিল। অবশ্য বেদ বিভক্তিকরণের কাজ কৃষ্ণদ্বৈপায়ন ব্যাসই করেছিলেন কিনা সেই নিয়ে কিছু পণ্ডিতের মধ্যে সংশয় রয়েছে।
ব্যাস তাঁর 4 জন শিষ্য যথা পৈলা, জৈমিনী, বৈশম্পায়ন এবং সুমন্তু প্রত্যেককে একটি করে বেদ ছড়িয়ে দেওয়ার দায়িত্ব দিয়েছিলেন। পৈলাকে ঋগ্বেদ, জৈমিনীকে সামবেদ, বৈশম্পায়নকে যজুর্বেদ এবং সুমন্তুকে অথর্ববেদের দায়িত্ব দেন তিনি। হিন্দুদের যে অষ্টাদশ মহাপুরাণ, সেগুলির রচয়িতাও মনে করা হয় ব্যাসদেবকেই। বৈদিক শিক্ষার ওপরে অনেক রচনার পরেও সন্তুষ্ট হননি তিনি। নারদ তখন তাঁকে ভাগবত পুরাণ রচনা করার জন্য পীড়াপিড়ি করেছিলেন। তখনই তিনি ভাগবত পুরাণ, যা শ্রীমদ্ ভাগবত নামে পরিচিত, তা রচনা করেন। এছাড়াও ব্রহ্মসূত্র বদরায়ণ নামে ব্যাস দ্বারাই লিখিত। আসলে ব্যাস যে দ্বীপে জন্মেছিলেন তা বদ্রী গাছে আবৃত ছিল বলেই হয়তো ব্যাসের আরেক নাম হয়েছিল বদরায়ণ। যে মহাভারত রচনার জন্য কৃষ্ণদ্বৈপায়ন ব্যাস সুপরিচিত, তা রচনায় সহায়তার জন্য ব্রহ্মার পরামর্শে তিনি গণেশকে অনুরোধ করেন। গণেশ সেক্ষেত্রে একটি শর্ত দেন যে ব্যাস একটুও না থেমে বিরামহীনভাবে একের পর এক শ্লোক বলে যাবেন। তখন ব্যাসদেবও পাল্টা শর্ত দেন যে কোনো শ্লোক না বুঝে গণেশ লিখতে পারবেন না। উভয়ই রাজি হন শর্তে, এবং একটি শ্লোক বুঝতে গণেশ যে সময় নিতেন সেই সময়টুকুতেই ব্যাস তাঁর পরবর্তী শ্লোকটি তৈরি করে ফেলতেন। তবে এই গণেশের সাহায্যে মহাভারত রচনার ঘটনাটি নিতান্তই পৌরাণিক এক কিংবদন্তির মতো। তবে গণপতি বলতে প্রাচীনকালে প্রজাতন্ত্রের যিনি প্রধান তাঁকে বোঝাত। প্রাচীন ভারতে রাজা বা রাজাদের দ্বারা শাসিত রাজ্যের পাশাপাশি নির্বাচিত প্রধান বা গণপতিদের দ্বারা শাসিত প্রজাতন্ত্র ছিল। কম্বোজ ছিল একটি প্রজাতন্ত্র এবং দ্বারকা রাজ্যে একটি প্রজাতন্ত্রী শাসন ছিল। গণপতি, যিনি মহাভারত লিখেছিলেন, তিনি সম্ভবত এই প্রজাতন্ত্রের একজন প্রধান ছিলেন, এমনটাও হতে পারে। বৌদ্ধ জাতকের দুটি গল্পেও কানহা দীপায়ন নামে ব্যাসদেবের অস্তিত্ব পাওয়া যায়। আবার দশম গ্রন্থের অন্যতম রচনা ব্রহ্ম অবতারে গুরু গোবিন্দ সিং ব্যাসকে ব্রহ্মার অবতার হিসাবে উল্লেখ করেছেন। আবার ব্যাসকে যোগ ভাষ্যের রচয়িতা হিসাবেও মনে করেন কেউ কেউ। কিন্তু এই দাবি সম্পূর্ণ অমূলক, কারণ পতঞ্জলির এই যোগসূত্রের ভাষ্য অনেক পরের। কিংবদন্তি, ইতিহাস, পুরাণ ইত্যাদিতে মিলে মিশে এই কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস চরিত্রটি প্রাচীনকাল থেকে ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ একজন পণ্ডিত ব্যক্তি হিসেবেই বিবেচিত হয়ে আসছেন, যার জন্ম মৃত্যু সহ জীবনের সঠিক বৃত্তান্ত পাওয়া মুশকিল। সুনির্দিষ্ট ঐতিহাসিক প্রমাণ না থাকায় প্রচলিত কাহিনী বা ঘটনাক্রমকে আমরা এই তথ্যচিত্রের মাধ্যমে তুলে ধরেছি। এই তথ্যচিত্রের সমস্ত তথ্য ঐতিহাসিকভাবে সত্য নাও হতে পারে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন। কেন করবেন? কারণ সব বাংলায় গত প্রায় 10 বছর ধরে বাংলা ভাষায় সঠিক ও নিরপেক্ষ তথ্যভাণ্ডার গড়ে তুলতে আপ্রাণ চেষ্টা করছে। সস্তায় জনপ্রিয় হওয়ার মতো ভিডিও সব বাংলায় বানায় না। অনেক পড়াশোনা করে বাঙালির জন্য বানায় এই সমস্ত ভিডিও। আগামী প্রজন্মের জন্য বাংলা ভাষাকে বাঁচিয়ে রাখার জন্য এই ধরনের কাজে আপনার একটি লাইক ও শেয়ার মূল্যবান। কারণ এভাবেই আমরা প্রমাণ করতে পারি সস্তার জনপ্রিয়তা নয়, বাঙালি সুস্থ সংস্কৃতির পাশে চিরকাল ছিল, আছে, থাকবে।